তো আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা ছিল ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। এই চ্যাপ্টার চলছিল, ঠিক আছে। তাহলে আজকে যে আমরা টপিকসটা করব সেটা হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং breathing and its regulation in human. প্রথমে আমরা শুরু করব মেকানিজম অফ ব্রিদিং। তাহলে ব্রিদিং কি হচ্ছে? যে প্রক্রিয়ার সাহায্যে, সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে মানুষ, যে প্রক্রিয়ার সাহায্যে পরিবেশ বা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু দেহের মধ্যে প্রবেশ ঘটাচ্ছে, একে বলা হচ্ছে ইন্সপিরেশন। আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষ ওর মধ্যে উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড নিজের দেহের বাইরের দিকে বের করে দিচ্ছে, এই প্রক্রিয়াকে বলছি এক্সপিরেশন। তো ব্রিদিং, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন এই দুটোকে সম্মিলিতভাবে একই সঙ্গে বলা হবে ব্রিদিং, ঠিক আছে। তো ব্রিদিং করার জন্য some bones and muscle associated with breathing। এবার আমরা শিখব some bones and muscle associated with breathing। কিছু আমাদের দেহের মধ্যে মাসল আছে এবং বোনস আছে, অস্থি আছে, যারা কি হচ্ছে এর ব্রিদিং এর ক্ষেত্রে সাহায্য করে থাকে। যেমন এক নম্বর কি হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম কোথায় অবস্থান করছে? সাপোজ এটা হচ্ছে মানুষ, এবং মানুষের এটা লাংস, লাংসের মধ্যে, লাংসের ঠিক নিচের দিকে এই রকম পজিশন। এরকম পজিশনে যে মাসলটা এইরকম ঠিক আকৃতির দেখতে পাবো, সেটাকে আমরা কি বলবো? ডায়াফ্রাম বলবো, ঠিক আছে। এই মাসলটা এই ব্যক্তির সঙ্গে, এর ব্রেনের সঙ্গে ফ্রেনিক নার্ভ দ্বারা যুক্ত আছে। দ্বারা যুক্ত থাকবে। এর
ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুই প্রক্রিয়ার ক্ষেত্রে এই ডায়াফ্রামটা প্রায় 70% নিজের ভূমিকা রাখবে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকবে ইন্সপিরেশন এক্সপিরেশনে, অর্থাৎ ব্রিদিং এর ক্ষেত্রে নিজের কাজ সম্পন্ন করবে। ঠিক আছে, যে ডায়াফ্রাম কি করছে, আমাদের থোরাসিক ক্যাভিটি অর্থাৎ বক্ষ ক্যাভিটি যেটা আছে, বক্ষ গহ্বর যেটা আছে, এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বর যেটা আছে, এই দুটি গহ্বরের ঠিক মাঝখানে অবস্থান করছে, অর্থাৎ এর ঠিক নিচের দিকে পাকস্থলী থাকবে, এরকম করে এরকম করে থাকছে, স্টোমাক থাকছে, তাহলে দুটার মাঝখানে অবস্থান করছে। এবার আমরা দেখব ইন্টারস্টিশিয়াল মাসল। 2 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল মাসল, এটা 1 নম্বর। মাসল, তো ইন্টারস্টিশিয়াল মাসল কোনটা? সাপোজ এই যে মানুষ আছে, এর দেহের মধ্যে যে রিবস গুলো আছে, রিবস এর ঠিক মাঝখানে যে মাসলটা থাকবে, অর্থাৎ এই দুটি রিবসের মাঝখানে যে মাসলটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। এই মাসলটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। এবার ইন্টারকোস্টাল মাসল কে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, সেটা কোনটা? আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ইন্টারকোস্টাল মাসল, ঠিক আছে। যখন এই দুটি রিবসের মাঝখানে যে মাসলটা আছে, একে যদি আমরা ব্লেড নিয়ে কেটে দিই, অর্থাৎ এরকম নিয়ে কি হচ্ছে, যে ব্লেড নিয়ে কেটে দিচ্ছি, এরকম কেটে দিচ্ছি, তখন কি হচ্ছে, এই যে মাসল আছে দুটি স্তরে এরকম বিন্যস্ত হয়ে আছে, অর্থাৎ এইরকম স্তর দেখা যায়, একটা নিচের স্তর আছে, একটা উপরের স্তর আছে। হ্যাঁ, তাহলে দুটি স্তর দুই রকম ভাবে অবস্থান করবে, অর্থাৎ একটা এই রকমের অবস্থান করছে, এটাই যদি এখানে দেখছি, একটা কি হচ্ছে যে এই রকমের অবস্থান করছে, ইন্টারনাল কোস্টাল মাসল, এটা এরকম করে অবস্থান করছে, ঠিক উঁচু থেকে নিচু, লম্বা লম্বি এরকম করে অবস্থান করছে। আর একটা মাসল যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, এটা। আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কি হচ্ছে, ঠিক এর উপরের দিকে, অর্থাৎ এইরকম আড়াআড়ি ভাবে যেটা অবস্থান করবে, এটা হয়ে গেল এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। যখন ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলকে দেখা হবে, তখন দেখা কিরকম করে যাচ্ছে, একটা এই রকমের মাসল আছে, আর একটা এই রকমের মাসল আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল এরকম করে অবস্থান করছে। দেখে মনে হবে যেন এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, ঠিক আছে, অর্থাৎ এরকম করে অবস্থান করবে। আমরা যখন দেখছি ইন্টারকোস্টাল মাসলকে, ও ব্রেনের সঙ্গে, আমাদের যে হিউম্যান ব্রেন আছে, এই ব্রেনের সঙ্গে ইন্টারকোস্টাল নার্ভ এর দ্বারা যুক্ত হয়ে থাকবে। এর দ্বারা কি হচ্ছে, যে কি যুক্ত হয়ে থাকছে, যার সাহায্যে আমরা ইন্টারকোস্টাল নার্ভ এর সাহায্যে
কি হচ্ছে যে এই মাসলটাকে সংকুচিত এবং প্রসারিত করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা শিখলাম মাসল, some bones and muscle associated with breathing। তাহলে মাসলটা শেখা হলো আমাদের এটা। এবার কিছু বোনস আছে যেটা আমাদের ব্রিদিং এ সাহায্য করছে, ঠিক আছে? যেরকম এখানে আঁকা হয়েছে স্টারনাম, স্টারনাম অর্থাৎ যে থোরাসিক ক্যাভিটি আছে, বক্ষ গহ্বর আছে, বক্ষ গহ্বরের ঠিক মাঝখানে নৌকার মতো যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নৌকার মতো যে অস্থিটা দেখতে পাচ্ছি, এই অস্থিটা, ঠিক এই অস্থিটা, এটা আমরা কি বলছি? স্টারনাম বলছি। এই স্টারনামের সঙ্গে বিভিন্ন ধরনের রিবস গুলো কি হচ্ছে যে যুক্ত হয়েছে। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিবস, সেটাও এক ধরনের অস্থি। এটা 1 নম্বর, 2 নম্বর। যখন আমরা কোনো মানুষ সুস্থ স্বাভাবিক একজন ম্যাচুরেট মানুষের ক্ষেত্রে দেখব, তখন কি হচ্ছে যে এর দুই পাশে স্টারনাম থেকে বের হয়ে কি হচ্ছে, অস্থিগুলো চলে গেছে। কোথায় চলে গেছে? এই রকম। সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে স্টারনাম, এই গঠনটাই হচ্ছে এটা। আর এখান থেকে রিবস গুলো বের হয়ে ঠিক ভার্টিব্রাল কলাম যেটা আছে সেটাতে গিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। মানুষের পিছনের দিকে যে অংশটা, যে অস্থিটা আছে সেটা হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে রিবস গুলো বের হয়ে এরকম করে এসে ঘুরে গিয়ে এখানে যুক্ত হচ্ছে, কিংবা এখান থেকে কি হচ্ছে যে এরকম করে বের হয়ে এখানে এসে যুক্ত হয়েছে, এইরকম করে যুক্ত হয়েছে। টোটাল 11 জোড়া কি হচ্ছে যে রিবস থাকবে। আর কার্টিলেজিনাস রিবস ঠিক এই পজিশনে অবস্থান করবে, অর্থাৎ 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এরা কি হচ্ছে যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এরকম করে যুক্ত হয়ে এরা স্টারনামের লাস্ট পজিশনে এই রকম জায়গার মধ্যে অবস্থান করবে। এটা হচ্ছে কার্টিলেজিনাস রিবস। রিবস আর কিছু কি হচ্ছে, ফ্লোটিং রিবস থাকবে, অর্থাৎ কিছু রিবস ভার্টিব্রাল কলাম থেকে এখান থেকে বের তো হয়েছে, এখান থেকে বের তো হয়েছে, কিন্তু স্টারনামের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে না। অর্থাৎ এমনি কি হচ্ছে যে কি শূন্যে এরকম করে এসে এই জায়গার মধ্যে অবস্থান করবে, অর্থাৎ এই জায়গা যদি এই দিক থেকে ধরি তাহলে এখানে এসে কি হচ্ছে এরকম করে অবস্থান করছে। এগুলো হচ্ছে ফ্লোটিং রিবস। So, some bones and muscle associated with breathing, অর্থাৎ ব্রিদিং এ সাহায্য করছে। এবার আমরা কি হচ্ছে যদি মেকানিজম অফ ব্রিদিং শিখি তাহলে শিখতে পারবো। এবার আমরা শিখব মেকানিজম অফ ব্রিদিং। এই পয়েন্টটা মেকানিজম অফ ব্রিদিং। তো এটা কিরকম হচ্ছে, ব্রিদিং কে আমরা দুটি ভাগে ভাগ করছি। পয়েন্ট নাম্বার 1, ইন্সপিরেশন। ইন্সপিরেশন কাকে বলছি? যে প্রক্রিয়ায় এনভায়রনমেন্ট থেকে বায়ুটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে সেটা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশনের মেকানিজম, সাপোজ এটা কি হচ্ছে,
এটা হচ্ছে একটা হিউম্যান। যার এটা হচ্ছে লাংস। এর আগের দিন যেটা আমরা শিখে গেছি, ডিটেলসে শিখেছি। আর এর নিচে ঠিক অবস্থান করছে ডায়াফ্রাম। এটা আর কি হচ্ছে, সাপোজ এটা হচ্ছে স্টারনাম, এবং স্টারনামের সঙ্গে পেরিফেরাল পার্ট, সাপোজ এটা হচ্ছে পেরিফেরাল পার্ট, স্টারনামের সঙ্গে রিবস গুলো এরকম করে যুক্ত হয়ে আছে। যুক্ত হয়ে আছে। এবার কি শিখবো আমরা? পয়েন্ট নাম্বার 1, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বা সক্রিয় প্রক্রিয়া। সক্রিয় প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় কোনো মানুষের দেহের মধ্যে এই ইন্সপিরেশন ঘটার জন্য 2 সেকেন্ড মিনিমাম সময় লাগবে। 2 সেকেন্ড সময় লাগবে। 3 নম্বর পয়েন্ট, এই যে ইন্সপিরেশন আছে, এই ইন্সপিরেশনটা এই মানুষের যে ব্রেন আছে, ব্রেন তো নিচে দিয়ে কি হচ্ছে, মেডুলা অবলাঙ্গাটা আছে এটা, তো মেডুলা অবলাঙ্গাটার মধ্যে এখানে একটা আছে ইন্সপিরেশন সেন্টার। এটা সেন্টার, এ কি হচ্ছে, নিয়ন্ত্রণ করবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে। আসলে এই সেন্টারটা কি নিয়ন্ত্রণ করছে সেটা আমরা দেখব। পয়েন্ট নাম্বার 4, যখন ইন্সপিরেশন হচ্ছে তখন ডায়াফ্রাম যেটা আছে সেটা সংকুচিত হবে এবং নিচের দিকে নেমে যাবে। একটা শিখতে গেলে আর একটা আমরা শিখতে পারবো, অর্থাৎ ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচের দিকে নেমে গেল। পয়েন্ট নাম্বার 5, স্টারনাম যেটা আছে এই গঠনটা এ উঁচু হয়ে সামনের দিকে প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ উঁচু হয়ে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে। পয়েন্ট নাম্বার 6, ইন্টারকস্টাল মাসল এবং রিবস। তাহলে ইন্টারকস্টাল মাসল মানে এটা আছে এবং রিবস, এই দুটি কি হচ্ছে যে সংকুচিত হবে, ইন্টারকস্টাল মাসল এবং রিবস এগুলো বাইরের দিকে বের হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। এইরকম সিচুয়েশন সৃষ্টি হবে। এখন যদি ইন্টারকস্টাল মাসল এবং রিবস যদি বাইরের দিকে প্রসারিত হয়ে যায়, স্টারনাম যদি উপরের দিকে উঠে যায়, আর ডায়াফ্রাম যেটা আছে সেটা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে ভিতরের দিকে আছে এটা লাংস। লাংসের মধ্যে এয়ার বা বায়ুর যে চাপ আছে সেটা কি হচ্ছে যে বাড়বে না কমবে? সেটা অবশ্যই কি হচ্ছে যে এর মধ্যে যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাইয়ের মধ্যে বায়ুর চাপ কমে যাবে। কতটি কমবে? সেটা অ্যাপ্রক্সিমেটলি 3 mmHg পরিমাণ কমবে। যেই 3 mmHg পরিমাণ বায়ুটা কমে গেল, অর্থাৎ চাপ কমে গেল, ঠিক এতটি পরিমাণ অক্সিজেন কি হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করবে। এটাই হচ্ছে কি প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পাথওয়ে অফ ইন্সপিরেশন। পাথওয়ে অফ ইন্সপিরেশন। এট ফার্স্ট অক্সিজেন আছে,
অক্সিজেনটা এনভায়রনমেন্টের মধ্যে আছে অক্সিজেন। তারপরে অক্সিজেন কোথায় ঢুকছে, সেটা বাক্কাল ক্যাভিটির মধ্যে ঢুকে যাচ্ছে, মুখ বিবর মধ্যে। তারপরে অক্সিজেন কোথায় যাচ্ছে, ফ্যারিংসে চলে যাচ্ছে, এই জায়গায় আসছে। ফ্যারিংসে আসলো, ফ্যারিংস থেকে কোথায় আসছে, ট্রাকিয়ার মধ্যে চলে আসছে, এখানে আসলো। ট্রাকিয়া থেকে কোথায় যাচ্ছে, ট্রাকিয়া থেকে ঠিক ব্রঙ্কাসে যাচ্ছে, ব্রঙ্কাস থেকে কোথায় যাচ্ছে, ব্রঙ্কিওলে যাচ্ছে, ব্রঙ্কিওলসে যাচ্ছে। ব্রঙ্কিওলস থেকে কোথায় যাচ্ছে, এই স্ট্রাকচার গুলো কি হচ্ছে যে এর আগে দিন আমরা ডিটেইলসে শিখে গেছি। ব্রঙ্কিওলস থেকে অ্যালভিওলাই যাচ্ছে। তাহলে এই প্রসেসে বাইরের অক্সিজেন যেটা আছে সেটা অ্যালভিওলাইয়ের মধ্যে যাচ্ছে। কতটি পরিমাণ যাবে, 3 mmHg পরিমাণ যাবে। সেটাই হচ্ছে মেকানিজম অফ ইন্সপিরেশন। এবার আমরা শিখব কি মেকানিজম অফ এক্সপিরেশন। পয়েন্ট নাম্বার 2, ঠিক আছে। তো এক্সপ্রেশন কাকে বলছি, যে প্রক্রিয়ার দ্বারা আমাদের দেহের মধ্যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আমাদের লাংস থেকে বাইরের পরিবেশের মধ্যে চলে আসে, এনভায়রনমেন্টে চলে আসে, সেটা হচ্ছে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনের ক্ষেত্রে মেকানিজম কি রকম হচ্ছে সেটা আমরা এবার জানবো, ঠিক আছে। তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ প্রসেস, নিষ্ক্রিয় প্রক্রিয়া। নিষ্ক্রিয়ভাবে কি হচ্ছে যে এটা সম্পন্ন হবে। আর পয়েন্ট নাম্বার 2 কি হচ্ছে, একজন পরিণত মানুষ সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকার সময় এক্সপ্রেশনে টোটাল সময় নেবে অ্যাপ্রক্সিমেটলি 3 সেকেন্ড এর কাছাকাছি। পয়েন্ট নাম্বার 3, এর এক্সপ্রেশন প্রক্রিয়া যেটা আছে সেটা মেডুলা অবলাঙ্গাটার মধ্যে অবস্থিত এক্সপ্রেশন সেন্টার সেটা নিয়ন্ত্রণ করবে। এটা কি হচ্ছে যে এক্সপ্রেশন সেন্টার আছে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4, সেটা কি হচ্ছে, ইন্সপিরেশন কি হয়েছিল যে ডায়াফ্রাম যেটা আছে সেটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমেছিল, কিন্তু এক্সপ্রেশনের ক্ষেত্রে ডায়াফ্রামটা নিচের দিকে না নেমে এটা প্রসারিত হবে এবং সেটা স্বাভাবিক অবস্থা যেটা থাকবে সেই স্বাভাবিক অবস্থার দিকে চলে যাবে, অর্থাৎ ডায়াফ্রাম উচ্চতে কি হচ্ছে যে উঠে যাবে সেটা। পয়েন্ট নাম্বার 5, স্টারনাম যেটা ছিল সে কি হচ্ছে উঁচু স্ফীত হয়েছিল, উপরের দিকে ছিল, এবার স্টারনামটা নিচের দিকে সংকুচিত হয়ে নিচের দিকে নামবে, অর্থাৎ এইরকম নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 6, ইন্টারকোস্টাল মাসল, অর্থাৎ এই মাসল মাঝখানে যে মাসলটা আছে এবং রিবস গুলো যেগুলো আছে সেগুলো কি হচ্ছে যে বাইরের দিকে বেরিয়েছিল সেগুলো আবার ভিতরের দিকে ঢুকবে, অর্থাৎ সংকুচিত হয়ে যাবে এবং ভিতরের দিকে ঢুকে যাবে, এরকমের হবে। আর স্টারনাম যেটা আছে সেটাও সংকুচিত হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে নামছে। আলটিমেটলি এই তিনটি ঘটনা যদি গুরুত্বপূর্ণ ঘটতে থাকে, অর্থাৎ ডায়াফ্রাম যেটা আছে সেটা উপরের দিকে উঠছে, আর ইন্টারকোস্টাল মাসল এবং রিবস যেটা আছে সেটা সংকুচিত হয়ে নিচের দিকে নামছে, আর স্টারনাম যেটা আছে সেটাও কি হচ্ছে যে নিচের দিকে থিকে পড়ছে, অর্থাৎ নিচের দিকে নামছে। এত এইরকম ঘটনা যদি সম্পন্ন হয় তাহলে লাংসের মধ্যে
বায়ুর চাপ কি হচ্ছে যে বাড়বে না কমবে? অবশ্যই কি হচ্ছে যে বায়ুর চাপ সেখানে বেড়ে যাবে। কতদূর পর্যন্ত বেড়ে যাবে? কতটি বাড়বে? সেটা 3 mmHg পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ 3 mmHg পরিমাণ এখানে কি আছে অ্যালভিওলাসের মধ্যে? তাহলে এখানে কি আছে? এখানে আছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড 3 mmHg পরিমাণ এই জায়গা থেকে বাইরের দিকে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে কিভাবে বের হয়ে আসলো? অ্যালভিওলাস আছে এখানে, অ্যালভিওলাস থেকে কোথায় যাচ্ছে? ব্রঙ্কিওলে যাবে। ব্রঙ্কিওলস থেকে কি কোথায় যাচ্ছে? ব্রঙ্কাসের মধ্যে যাচ্ছে। ব্রঙ্কাস থেকে কোথায় আসছে? ট্রাকিয়াতে আসছে। ট্রাকিয়া থেকে ফ্যারিংসে আসছে। ফ্যারিংস থেকে কোথায় আছে? বার্কাল ক্যাভিটির মধ্যে আসছে। বার্কাল ক্যাভিটি থেকে মুখ, মাউথ বা মুখ ছিদ্র যেটা আছে ওর দ্বারা বাইরের দিকে কার্বন ডাই অক্সাইড এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে। তাহলে একটা যদি আমরা শিখি তো পরবর্তী অংশটা শেখা আমাদের পক্ষে সুবিধা হচ্ছে, অর্থাৎ শিখতে পারছি। এটা হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। এবার আমরা দেখব যে কি ইটস রেগুলেশন ইন হিউম্যান, এটা নিয়ন্ত্রণ কিভাবে হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে সেটা আমরা দেখব। একজন মানুষ যদি স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় কি হচ্ছে যে বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, তাহলে প্রতি মিনিটে ওর মধ্যে কি হচ্ছে ব্রিদিং প্রক্রিয়াটা 12 থেকে 15 বার এইরকম প্রক্রিয়া কি হচ্ছে যে সম্পন্ন হবে। ঠিক আছে, এটা কখন পারবে? যদি মানুষটা কায়িক পরিশ্রম করে, অর্থাৎ কি হচ্ছে যে দৌড়াতে থাকছে, ঠিক আছে, হয়তো কোনো কাজ করছে, জটিল প্রকৃতির কোনো হয়তো মানে কাজ করছে যেখানে এনার্জি লাগছে, তখন এর ব্রিদিং প্রসেস যেটা আছে সেটা কি হচ্ছে যে বাড়তে থাকবে। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যদি ওর দেহের মধ্যে মেটাবলিক ফাংশন বেশি হয়। মেটাবলিক ফাংশন তাহলে কখন হবে? যখন কি হচ্ছে যে ও কাজ করছে কিংবা অন্য কোনো কাজ মানে কি হচ্ছে যে এই কাজের সঙ্গে যুক্ত আছে, কিংবা হয়তো কোনো ডিজিজ হয়েছে, যে কোনো কারণে হোক ওর দেহের মধ্যে মেটাবলিক ফাংশন কি হচ্ছে যে এক কথায় বেড়ে গেছে, তখন কি হচ্ছে যে এর ব্রিদিং প্রসেস যেটা আছে সেটা বেশি পরিমাণে হয়ে যাবে, অর্থাৎ এক্সট্রা পরিমাণে কি হচ্ছে যে হয়ে যাবে। তো ইটস রেগুলেশন যেটা আছে সেটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 1 নিউরাল কন্ট্রোল, and point number 2 chemical control. নিউরাল কন্ট্রোল যেটা আছে সেটাকে আবার দুটি ভাগে ভাগ করা হবে। এক নম্বর হচ্ছে ইন্সপিরেশন কন্ট্রোল, আর দ্বিতীয় হচ্ছে এক্সপ্রেশন কন্ট্রোল। ইন্সপিরেশন কন্ট্রোল কিরকম হচ্ছে? ইন্সপিরেশন কন্ট্রোল কিরকম করে হচ্ছে? ইন্সপিরেশনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ওর মেডুলা অবলাঙ্গাটার ইন্সপিরেশন সেন্টার যেটা আছে সেটা কি হচ্ছে যে নিয়ন্ত্রণ করছে। তাহলে ইন্সপিরেশন সেন্টার থেকে এই যে যেটা ইন্টারকোস্টাল মাসল আছে, এই ইন্টারকোস্টাল নার্ভ এর দ্বারা যুক্ত আছে। ইন্টারকোস্টাল নার্ভের দ্বারা যুক্ত আছে, আর এর সঙ্গে ডায়াফ্রাম যেটা আছে সেটা ফ্রেনিক নার্ভের দ্বারা যুক্ত আছে। এই ফ্রেনিক নার্ভ কি করছে? ইন্সপিরেশন কন্ট্রোল
কন্ট্রোলের ক্ষেত্রে ফ্রেনিক নার্ভ কি করছে, ডায়াফ্রামকে সংকুচিত করে নিচের দিকে করে দিচ্ছে, অর্থাৎ মেকানিজম যে জিনিসটা আমরা শিখেছি নিচের দিকে করে দিচ্ছে। ইন্টারকোস্টাল মাসল এবং রিবস যেটা আছে সেটাই কি হচ্ছে যে কি প্রসারিত করছে এবং উঁচুর দিকে করে দিচ্ছে, এই ঘটনা করে দিচ্ছে। আর স্টার্নাম যেটা আছে সেটা উঁচুর দিকে হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে যে কি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে। সেখানে কি হচ্ছে যে ইন্টারকোস্টাল মাসল এটাকে এইভাবে নিয়ন্ত্রণ করবে আর এটাকে এইভাবে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা মুখ্য কাজ যেটা এখানে বুঝতে পারছি, ইন্টারকোস্টাল নার্ভ এবং ফ্রেনিক নার্ভ এর ভূমিকাটা বুঝতে পারছি কন্ট্রোলের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি শিখব, এক্সপিরেশন কন্ট্রোল। এক্সপিরেশন কন্ট্রোলের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপিরেশন কন্ট্রোল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে এক্সপিরেশন সেন্টার। এক্সপিরেশন সেন্টার যেটা মেডুলা অবলাঙ্গাটার মধ্যে অবস্থান করছে। এর মুখ্য কাজ কি হচ্ছে, মুখ্য কাজ হচ্ছে যখন ইন্টারকোস্টাল মাসল ইন্সপিরেশন চলছিল তখন কি হচ্ছে যে কি লাংসের মধ্যে যে রিসেপ্টর সেলগুলো আছে এই রিসেপ্টর সেলগুলো অ্যাক্টিভ প্রকৃতির হয়ে গেছিল। তখন এই কি হচ্ছে যে কি এই যে রেসপন্স বা ইম্পালস যেটা আছে সেটা কি হচ্ছে ইন্সপিরেশন সেন্টারের মধ্যে গেছিল। অর্থাৎ এখানে দুটি সেন্টার আছে, ইন্সপিরেশন সেন্টার আর এক্সপিরেশন সেন্টার। এটা হচ্ছে এক্সপিরেশন, এটা হচ্ছে ইন্সপিরেশন। তাহলে এই রিসেপ্টর সেল অ্যাক্টিভ হয়ে গেল, এই ইম্পালস যেটা আছে সেটা কি হচ্ছে যে ইন্সপিরেশন সেন্টারের মধ্যে গেল। এবার এখান থেকে ইম্পালস কি হচ্ছে যে এক্সপ্রেশন সেন্টারের মধ্যে আসবে। যখন এক্সপ্রেশন চলবে তখন ইন্সপিরেশন এটা কমপ্লিট ভাবে বন্ধ হয়ে যাবে, কমপ্লিট ভাবে বন্ধ হয়ে যাবে। আর এ তখন কি কাজ করবে, এ কাজ করবে ডায়াফ্রাম যেটা আছে সেটাকে সংকুচিত করে উপরের দিকে উঠাবে, ইন্টারকোস্টাল মাসল যেটা আছে সেটাকে ভিতরের দিকে প্রবেশ করাবে, ইন্টারকোস্টাল মাসল আর রিবসকে ভিতরের দিকে প্রবেশ করাবে, আর স্টার্নাম যেটা আছে সেটাকে নিচের দিকে নামাবে। এবং এই প্রসেস এইভাবে সম্পূর্ণ করবে। অর্থাৎ কি হচ্ছে যে এখানে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা বাইরে দিকে বেরিয়ে আসবে। তাহলে একটা প্রসেস আর একটা প্রসেসের সঙ্গে সম্পর্ক যুক্ত আছে। যদি একটা প্রসেস আর যদি না হয়, ইন্সপিরেশন যদি না হয় তাহলে এক্সপ্রেশন কি হচ্ছে যে হবে না। অর্থাৎ এক্সপ্রেশন সেন্টার কি হচ্ছে আমাদের কাজ করতে পারবে না। এবার কি হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোল কি হয়, রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি, কার্বন ডাই অক্সাইড ইন ব্লাড। 2 নম্বর pH of blood। 3 নম্বর partial pressure of carbon dioxide। এই তিনটি জিনিসের উপরে নির্ভর করছে। অর্থাৎ যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হচ্ছে ব্লাডের মধ্যে বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে এর যে ব্রেন আছে, এর ব্রেনের মেডুলা অবলাঙ্গাটা যেটা আছে এখানে কি হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল সেল আছে। গ্লোসোফ্যারিঞ্জিয়াল সেল, এর কাছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল জিয়াল নার্ভ আছে। আর এখানে আরেকটি নার্ভ আছে সেটা হচ্ছে ভেগাস নার্ভ, যে মিশ্র স্নায়ু হিসাবে কাজ করবে ভেগাস নার্ভ। এই দুই ধরনের নার্ভ মেডুলা অবলাঙ্গাটার সম্মুখে কি হচ্ছে, এই জায়গায় সেন্ট্রাল রেগুলেটরি পজিশন তৈরি করবে। অর্থাৎ এই জায়গাটার যে সেল আছে সেটা অ্যাক্টিভ কন্ডিশনে আসবে। রিসেপ্টর যেটা আছে অর্থাৎ এটা কি হচ্ছে অ্যাক্টিভ কন্ডিশনে চলে আসবে। এই সেলগুলো যখন অ্যাক্টিভ কন্ডিশনে চলে আসলো অর্থাৎ মেডুলা অবলাঙ্গাটা যেটা আছে সেটা কি হচ্ছে যে অ্যাক্টিভ চলে আসছে। এরকম করে কম্পাউন্ড যদি করে তাহলে এই
মেকানিজম অর্থাৎ ব্রিথিং প্রসেস যেটা আছে সেটাকে বাড়িয়ে দিবে। এটা একটা। 2 নম্বর পিএইচ অফ ব্লাড। তো ব্লাডের মধ্যে কি হচ্ছে, ব্লাডের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে প্লাস জল আছে, এটা আছে H2O। এই যে দুটো যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড CO3 তৈরি করছে। এই কিসে ভেঙে যাচ্ছে, H প্লাস প্লাস HCO3 মাইনাস, অর্থাৎ বাইকার্বনেট যৌগ তৈরি করছে আর হাইড্রোজেন আয়ন গঠন করছে। এই হাইড্রোজেন আয়নের পরিমাণ যত বেশি বাড়বে, এর মানে এটা না যে ও ব্রেন এর মধ্যে যে CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এবং ব্রেন এর আদার পার্টস এর মধ্যে কি হচ্ছে, যে কি ও ইচ্ছা মতো স্বাধীনভাবে এই হাইড্রোজেন আয়ন কি হচ্ছে যে চলাচল করতে পারবে বা ঘুরতে পারবে, এরকম কোনো ব্যাপার নাই। তবু কি হচ্ছে যে ব্রেনের মধ্যে এর কি হচ্ছে যে এই হাইড্রোজেন আয়নটাই এর ব্রিদিং প্রসেসটা কি হচ্ছে যে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। অর্থাৎ পিএইচ ব্লাডের কি হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আর কি হচ্ছে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। আমাদের যে ধমনী আছে, সাপোজ কি হচ্ছে যে এটা হচ্ছে হার্ট, তো হার্ট থেকে কি হচ্ছে যে মহাধমনী যেটা নিচের দিকে আসলো, এটা কি হচ্ছে যে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ অবশ্যই এর ব্রিদিং প্রসেসটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তাহলে এই এতদূর পর্যন্ত আমাদের কি হচ্ছে যে আজকের স্টাডি থাকলো। এরপরের দিন আমরা পরবর্তী অংশ শুরু করব। এটা বন্ধ করব।